সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা আপনাদের সামনে এসেছি পত্রিকার পাতা থেকে। আমাদের যে নিয়মিত আয়োজনটি ছিল, মাঝখানে আমরা একটু সাময়িক বন্ধ রেখেছিলাম, আবারও আপনাদের চাহিদার কারণে আমরা এই আয়োজনটি নিয়ে এসেছি। আপনারা জানেন যে পত্রিকার পাতা এখন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষায় পত্রিকাগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসে, এবং যেহেতু সাম্প্রতিক বিষয়ে এমন কোনো পরীক্ষা নেই যে প্রশ্ন থাকে না, সেটা প্রিলি হোক, লিখিত হোক, সমস্ত ধরনের পরীক্ষায় কিন্তু এই সাম্প্রতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। এবং আমি আপনাদের সাথে আছি শফিয়ার রহমান, এবং আমাদের সাথে আরেকজন স্যার আছেন। স্যার, আপনার নামটা যদি বলতেন। আমি নিউটন মজুমদার। নিউটন মজুমদার স্যার। হ্যালো, আমি আসলে মাত্র 2 দিন এইভাবে ভিডিও আমরা দিয়েছি, তো আমরা এখন থেকে কিন্তু স্যার আমাদের এই আয়োজনটি নিয়মিত চলবে। এটা আপনাদের জন্য একটা খুশির খবর, এবং ধারাবাহিকভাবে এটা ইনশাআল্লাহ চলতে থাকবে। আপনারা চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত স্যার। এবং আমাদের শ্রদ্ধেয় এমআই প্রধান মুকুল স্যারের নির্দেশনায় এই যে আয়োজনটি হতে চলেছে, আশা করি আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওটা যদি স্যার আমার মনে হয় যে দেখে, যেভাবে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং সাম্প্রতিক বিষয়গুলো, আমার মনে হয় আমাদের এই 10 মিনিটের একটা ভিডিও দেখলে একজন চাকরি প্রত্যাশীর আমার মনে হয় এই বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয় যে সাম্প্রতিক, এটি মনে হয় আমার মনে হয় আর পড়ার প্রয়োজন পড়বে। এবং স্যার আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পত্রিকার পাতাগুলো অনেকেই জানে না যে কোন কোন জায়গাটায় ফোকাস করা উচিত, পত্রিকার পাতা থেকে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু অনেকেই জানে না। এবং আশা করছি আমরা যে এই পত্রিকার পাতা আপনারা নিয়মিত আয়োজনটি দেখতে থাকলে আপনার একটা ডিপ নলেজ হবে, এবং তখন কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু বাছাই করতে পারবেন পত্রিকা থেকে যে কোন কোন টপিকটা আমার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা শুরুতে একটা প্রশ্নে চলে যাই। আমরা আজকে 6 জানুয়ারি, এটা হচ্ছে 2025 সাল। আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি আবারও আপনাদের উৎসাহ উদ্দীপনায়। দেখেন, এখানে আমরা একটা পত্রিকার পাতা থেকে নিয়েছি। স্যার, আমি প্রথম প্রশ্নটা আপনি পড়ে ফেলেন একটু। আরামকো কোন দেশ ভিত্তিক তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান? আচ্ছা, এখানে আমাদের কিন্তু স্যার 4টা অপশন আছে। এক্স্যাক্টলি স্যার। আমাদের শিক্ষার্থীরা যদি চায় তাহলে একটু গেস করতে পারে। আমরা 10 সেকেন্ড টাইম নিব, আপনারা গেস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা এই প্রশ্নটার উত্তর আপনারা পারেন। এবং এটা কিন্তু পত্রিকার পাতা থেকে একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আরামকো, পড়ে দিই। দেখেন এখানে দেয়া আছে এই যে আরামকো, আপনারা নিশ্চয়ই জানেন কোন দেশ ভিত্তিক তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। আপনাদের জন্য অপশন সৌদি আরব, ইরান, কুয়েত এবং কাতার। অবশ্যই আপনারা জানাবেন। এবং আমরা দেখতে চাই যে কারা আসলে পড়াশোনার মধ্যে আছে এবং কারা পত্রিকা নিয়মিত পড়ে। তাহলে স্যার আমাদের 10 সেকেন্ড মনে হয়ে গেছে। তাহলে দেখেন আমরা মূল আলোচনায় চলে যাই। স্যার, এটা কোনটা হবে আপনি একটু পরে আগে বলেন। স্যার, কুয়েত তো নয়। হ্যাঁ, আমরা ক্রস দিয়ে দিই। কুয়েত কিন্তু নয়, কাতারও নয়, ইরানও নয়। তাহলে এটার আনসার হচ্ছে সৌদি আরব হবে স্যার। সৌদি আরব। এবং সাম্প্রতিক কিন্তু আমরা গতকাল বিদ্যাবাড়িতে একটা পোস্টে দেখলাম সৌদি আরব আমাদের দেশে তাদের এই কোম্পানিটা, রাইট, যে একটা তেল কিন্তু তারা তেল রিফাইনারি প্রতিষ্ঠান তারা করতে যাচ্ছে। এবং এটা কিন্তু স্যার একটা দেশের জন্য খুবই ভালো একটা বিষয়। পাশাপাশি আপনারা অবশ্যই জেনে রাখবেন যে শেভরন হচ্ছে যে আরো একটি কোম্পানি, এবং এটা কিন্তু আমেরিকা ভিত্তিক, ইউএসএ আমরা যাকে বলি। এটা কিন্তু এই শেভরন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এটাও কিন্তু তেল গ্যাস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। এবং স্যার আরেকটি বিষয় ওদের জন্য আমাদের স্টুডেন্টদেরকে জেনে রাখতে হবে অবশ্যই, বাংলাদেশের কিন্তু একটি তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, এবং সেটির নাম হচ্ছে পেট্রো বাংলা। তাই না স্যার, বলেন? পেট্রো বাংলা, এই প্রতিষ্ঠানটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলাদেশের কিন্তু তেল গ্যাস অনুসন্ধান করে থাকে। তাহলে আশা করি পত্রিকার পাতা থেকে আজকের এই প্রশ্নটি আপনারা মনে রাখবেন। এবং একটু তথ্য যোগ করতাম, এবং এই যে সৌদি আরবের আরামকো কোম্পানিটা, এটির যাত্রা শুরু এই শেভরনের হাত ধরেই 1933 সাল। তাহলে স্যার এই তথ্যটা মনে রাখতে হবে ওদেরকে, 1933 সালে এই কোম্পানিটির যাত্রা শুরু। এবং ধীরে ধীরে কিন্তু তারা আজকে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে যাচ্ছে। এবং স্যার আরেকটি ব্যাপার আপনাদেরকে বলে রাখি, তারা কিন্তু খুবই আগ্রহী বাংলাদেশে তেল রিফাইনারি একটা কারখানা করতে যাচ্ছে। তারা কয়েকবার বাংলাদেশ সরকারের সাথে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ধরতে তারা কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশকে হাব হিসেবে তারা ব্যবহার করছে, এবং হাব মানে একদম সেন্টার হিসেবে তারা ব্যবহার করতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার ধরতে। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নে চলে যাব আপনাদের জন্য। পত্রিকার পাতা থেকে দেখেন বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এই যে বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এখানে কে, এটা বলেন? এম নাসিরউদ্দিন, এম শাখাওয়াত হোসেন, সৈয়দ রেজওয়ানা হাসান এবং আব্দুল আওয়াল। স্যার 10 সেকেন্ড না স্যার, 5 সেকেন্ড আমরা দিয়ে দেব। 5 সেকেন্ড, হ্যাঁ আপনারা 5 সেকেন্ড আপনারা বলে ফেলবেন, এবং অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে এটা কিন্তু পত্রিকার পাতা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি হতে পারে আপনারাই অবশ্যই বলবেন। আচ্ছা আব্দুল আওয়াল স্যার, আমার মনে হয় যে 3 সেকেন্ড হয়ে গেছে, আর 2 সেকেন্ড আছে। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। আব্দুল আওয়াল কিন্তু স্যার নয়। সৈয়দ রেজওয়ানা হাসান ইনি কিন্তু পরিবেশ ও বন।
পরিবেশ এবং বন বিষয়ক বর্তমান উপদেষ্টা এবং এম শাখাওয়াত হোসেন বর্তমানে নৌ পরিবহন উপদেষ্টা হিসেবে রয়েছেন। তবে এর আগে ইনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, তাহলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে এম নাসিরউদ্দিন এবং ইনি কিন্তু স্যার বর্তমানে কততম? 14তম নির্বাচন কমিশনার। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এবং এর সাথে স্যার আরেকটি বিষয় জানিয়ে রাখি আমাদের স্টুডেন্টদেরকে, এই নির্বাচন সংক্রান্ত আমাদের যে সংবিধান, সেখানে কিন্তু 118 নম্বর অনুচ্ছেদে কিন্তু আপনার এই নির্বাচন সংক্রান্ত বিষয় আলোচনা করা আছে। এবং স্যার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের স্টুডেন্টদেরকে জেনে রাখতে হবে, যে আগামী এই যে 20 জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ, এবং এটা রাইট 20 জানুয়ারি কিন্তু হচ্ছে যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কিন্তু। এবং ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিষয় বলা আছে সংবিধানের 121 নম্বর অনুচ্ছেদে। এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং স্যার আরেকটি সহজ প্রশ্ন, আপনারাই বলেন বাংলাদেশে ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? এটা কিন্তু আপনাদের জন্য একটা প্রশ্ন, আমরা উত্তর দেব না, আমরা কিন্তু দেখতে চাচ্ছি যে বাংলাদেশে ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত। তবে আরেকটি বিষয় স্যার জানিয়ে রাখি, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু হচ্ছে বলে দিয়েছেন যে 17 বছর হলে হতেও পারে ভোটার, কিন্তু এটা এখনো চূড়ান্ত যদি এটা আলোচনা চলছে। তবে আমরা জানিয়ে রাখি বর্তমানে বাংলাদেশের ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। এখনো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, 18 বছর। এবং এই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানতে হবে যে প্রধান নির্বাচন কমিশনার এদেরকে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি। এদের প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি। এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং পাশাপাশি অন্যান্য যারা নির্বাচন কমিশনার আছে তাদেরকেও নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। তাহলে আশা করি এই তথ্যটি আপনারা পেয়ে গেছেন। স্যার আমরা পরবর্তী প্রশ্ন তাহলে চলে যাচ্ছি। এরপরের প্রশ্ন দেখেন, এডিবি, এটিও কিন্তু পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে যে এডিবি এর পূর্ণরূপ কি? স্যার আমরা একটু তাহলে এই এডিবি আমরা দেখি কারা কারা পারে, আপনারা অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। এডিবি এর পূর্ণরূপ কি? অ্যানুয়াল ডেভেলপমেন্ট, এখানে ব্যুরো দেয়া আছে, এটা অবশ্যই না। তারপর দেখেন এখানে অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাংক দেয়া আছে, এটাও কিন্তু না। এরপরে দেয়া আছে কোনটি নয়, এটা হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবং স্যার এই এডিবি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, পরীক্ষায় এসে থাকে সদর দপ্তর, এটা কিন্তু প্রায় আসে। এডিবি সদর দপ্তর, ভালো একটা কথা বলেছেন, তাহলে আমরা লিখে ফেলি সদর দপ্তর। এবং এটি কিন্তু ম্যানিলায় অবস্থিত। এটা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, রাইট। এবং ম্যানিলা কোথায়? ফিলিপাইন। ম্যানিলা হচ্ছে ফিলিপাইন। এটা আপনাদের সঙ্গে একটু যোগ করতে পারি, কারণ এটা একটা ইম্পর্টেন্ট। এবং এডিবি থেকে বাংলাদেশের একটা বৃহৎ লোন দেওয়া হয়, ফান্ডিং করা হয়। তো এডিবি প্রতিষ্ঠা হচ্ছে 1966 সালের 19 ডিসেম্বর। 66 সালে, রাইট, 1966 সালের 19 ডিসেম্বর। আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই এই তথ্যটি আপনাদেরকে মনে রাখতে হবে। 1966 সালে এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। এবং আজকের এই এডিবি কিন্তু এডিবি বাংলাদেশকে বিভিন্ন সময় কিন্তু স্যার লোন দিয়ে থাকে। তাহলে আশা করি এই প্রশ্নটি পেয়েছেন। এবং এই প্রশ্নটি কিন্তু পত্রিকার পাতা থেকে নেওয়া হয়েছে। এই যে আমরা বলছি যে এই যে পত্রিকার পাতা থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু কোন অংশে, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা পত্রিকার পাতার অর্থ ও বাণিজ্য অংশ। আমরা জানি যে অর্থ ও বাণিজ্য একটা পার্ট আছে পত্রিকায়, সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা নেওয়া হয়েছে। এবং স্যার পত্রিকার পাতার কিন্তু এরকম বিভিন্ন অংশ থাকে, যেমন আন্তর্জাতিক, তারপর সাহিত্য, খেলাধুলা, দেশ, এরকম, তারপর তথ্য প্রযুক্তি। তার মধ্যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের অর্থ বাণিজ্য থেকে নেওয়া হয়েছে। আমাদের স্টুডেন্টরা কিন্তু স্যার আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখলে তারা কিন্তু বুঝতে পারবে যে কোন বিষয়টা আমাদের এবং তাদের একটা ভালো আন্তর্জাতিক বিষয়ের উপরে সাম্প্রতিকের যে প্রস্তুতিটা আছে মোটামুটি স্যার কভার হয়ে যাবে। এবার গ্যারান্টেড আপনারা আমাদের এই পত্রিকার পাতা থেকে নিয়মিত আয়োজনটি পড়লে আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার পত্রিকা সম্পর্কে এবং আপনার জ্ঞানের গভীরতা বেড়ে যাবে ইনশাআল্লাহ, এবং সাম্প্রতিক নিয়ে আপনার কখনো বাঁচবে না। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই স্যার। তাহলে আমরা দেখলাম এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এরপরে হচ্ছে অধ্যাপক আনিসুর রহমান কে ছিলেন? অধ্যাপক আনিসুর রহমান কে ছিলেন? আনিসুর রহমান যদিও আরেকজন ব্যক্তি ছিলেন, তারপরে এটা যেহেতু সাম্প্রতিক 6 তারিখের ঘটনা আমরা আলোচনা করছি, এই আলোকেই বলতে হবে। আপনাদের জন্য 3 সেকেন্ড, আমরা প্রথমে দিয়েছিলাম 10 সেকেন্ড, 5 সেকেন্ড, এবার আসে 3 সেকেন্ডে। আপনার 3 সেকেন্ড আপনাকে আনসার করতে হবে। তাহলে অলরেডি 2 সেকেন্ড চলে গেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে অধ্যাপক আনিসুর রহমান, এটা অধ্যাপক আনিসুর রহমানকে সময় শেষ। স্যার একটা ট্রিক্স দিয়ে দিতে পারি কিন্তু এখানে, উনি গতকাল মারা গিয়েছে, রাইট। তাহলে বলে রাখি আইনজীবী নয়, এটাও হচ্ছে না, তাহলে সাংবাদিক এটাও হচ্ছে না, পরিবেশবিদ এটাও হচ্ছে না, তাহলে হবে এটা অর্থনীতিবিদ। তিনি ছিলেন অর্থনীতিবিদ। এবং তার সম্পর্কে একটু বলতে হয় স্যার, এক্স্যাক্টলি স্যার, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের যে
6 দফা হয়েছিল 1966 সালে, সেই 6 দফা প্রণয়নে একজন না স্যার উনি পরিকল্পনা কমিশনের একজন সদস্য, প্রথম বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের একজন সদস্য ছিলেন এবং স্যার বাংলাদেশের প্রথম স্যার বলেন এবং 6 দফার যে রূপকল্পটা করা হয় সেখানে তিনি একজন অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন, প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। এবং স্যার এনার 91 বছর বয়সে ইনি মৃত্যুবরণ করলেন, এই আনিসুর রহমান। এবং একটা আত্মজীবনী বই আছে, এটা মনে রাখতে হবে, পথে যা পেয়েছি, আনিসুর রহমান। এক্স্যাক্টলি স্যার। আর স্যার ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপনা করেছেন এবং ইনি 1933 সালে জন্মগ্রহণ করেন। 1933 সালে জন্ম এবং এনার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম। আর এনার গ্রামের বাড়ি হচ্ছে স্যার নেত্রকোনা গ্রামের বাড়ি, এটা অবশ্যই মনে রাখবেন। তাহলে আমরা অনেকগুলো তথ্য কিন্তু পেয়ে গেলাম, আশা করি আপনারা অনেক তথ্য কিন্তু পেয়ে গেছেন। তাহলে দেখেন, এই যে আমরা বলছি যে পত্রিকার পাতা থেকে নিয়মিত আয়োজনটি আপনি দেখলে আপনার কিন্তু জ্ঞানের গভীরতা বেড়ে যাবে ইনশাল্লাহ। তাহলে স্যার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার মনে হয় যে আমরা যে কয়েকটা কোশ্চেন আজকে আলোচনা করছি, এখান থেকে পরীক্ষায় অবশ্যই একটা কোশ্চেন থাকবে, পরবর্তী পরীক্ষাটি ইনশাআল্লাহ থাকবে। এরপরে চমক প্রশ্ন বলেন যে চলতি বছর আপনাদেরকে বলতে হবে যে চলতি বছর কতজনকে আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করা হয়। এটা আপনাদেরকে অবশ্যই বলতে হবে। 19 জন, 20 জন, 21 জন নাকি 22 জন? সময় এটা আপনাদের সময় 2 সেকেন্ড। এবার 2 সেকেন্ডে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। স্যার আরেকটা বিষয়, এটা নিয়ে কিন্তু আমাদের কতজনকে আমরা আগেও আলোচনায় বলেছি, বাট অন্যান্য দিন কে পেয়েছে আমরা কিন্তু তার একটা ইয়েও জানিয়েছি, যেমন লিওনেল মেসি পেয়েছেন, হিলারি ক্লিন্টন পেয়েছেন, কিন্তু এক্স্যাক্টলি এবার কতজনকে দেওয়া হয়েছে আমরা এটি জানতে চাই। এটা এক্স্যাক্টলি রাইট স্যার। তবে এখানে একটু বলে রাখা দরকার, আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনিও কিন্তু আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন। এবং এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আমেরিকার সর্বোচ্চ, এটা মনে রাখবেন, যে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু পেয়েছিলেন, এবং তিনি পেয়েছিলেন হচ্ছে 2009 সালে তিনি এই প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছিলেন। এবং স্যার এবারে মোট প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন 19 জন। তার মধ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আছে হিলারি ক্লিন্টন, তিনি এই তালিকায় আছেন। এবং আছেন লিওনেল মেসি। আপনারা অনেকেই মেসির ভক্ত, অনেকে নেইমারেরও ভক্ত, আমরা জানি। লিওনেল মেসি, স্যার আপনি কিসের ভক্ত এটা একটু বলেন, স্টুডেন্টরা জানতে চায়। আমি আসলে স্যার স্পেসিফিক কোনো ভক্ত না, যে ভালো খেলে, যেমন লিওনেল মেসিকে আমার পার্সোনাল পছন্দ। আচ্ছা, ব্যক্তিত্ব সম্পন্ন একজন প্লেয়ার। আচ্ছা, তাকে আমি খুব পছন্দ করি। আমার আবার দুইজন, আপনারা আমার মেসিকেও ভালো লাগে, নেইমারকেও ভালো। আমাদের অডিয়েন্স যারা শিক্ষার্থীরা আছেন তারা কার ভক্ত তারা অবশ্যই জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এবারে আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন 19 জন। এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এবং এটাও নেওয়া হচ্ছে আমাদের পত্রিকার পাতা থেকে। এরকম মজার তথ্য পত্রিকার পাতা থেকে আমরা এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আয়োজন করে আসব। এবং আপনাদের সাথে থাকবে আমাদের এমআই প্রধান মুকুল স্যার। আমাদের মুকুল স্যার আপনাদের এই আয়োজনের মাঝে মধ্যে থাকবেন, এবং আপনারা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন। স্যার আমি একটু যোগ করতে চাই, এবং আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের বিদ্যাবাড়ি যে ইউটিউব চ্যানেলটি আছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং অন্যদেরও আমাদের এই আয়োজনে আপনারা আসতে উদ্বুদ্ধ করবেন। এবং আশা করি আপনাদের সুন্দর একটা প্রস্তুতি আমরা, এবং এই যে আলোচনাটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই জানাবেন, এবং নিয়মিত চান কিনা সেটিও জানাবেন স্যার। তবে আমরা কিন্তু নিয়মিত নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে আজকে স্যার আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। এবং আমাদের দেখেন এখানে আমাদের বিভিন্ন পেজ দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সাথে যে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন, এবং আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব এগুলো এগুলো দেওয়া আছে, এবং আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই। সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদ্যাবাড়ির সাথেই থাকবেন, এবং যে কোনো ভর্তি সংক্রান্ত তথ্য আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আবার দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য যারা তাদেরকে শুভেচ্ছা।